সুর ছাড়া আমাদের জীবনের কোনো একটা গোটা দিন বোধহয় আমরা কাটাতে পারি না। যেখানে যত ভালো লাগা বা ভালো না লাগা সবখানেই সুর আমাদের সঙ্গী হয়। আর সুর যাদের মাধ্যমে আমাদের কাছে আসে তারা হয়ে ওঠেন আমাদের কাছে এক একটা অধ্যায়, এক একজন প্রতিষ্ঠান। তাদেরকে নিয়েই আমাদের পথ চলা, তাদের চরণ ছুঁয়ে যাওয়ার প্রচেষ্টা। চরণ ছুঁয়ে যাই আজকের পর্বে আমরা যাকে নিয়ে পথ চলব, সেই পথে হাঁটছেন যিনি, সেই সুরের পথে, সেই পথিক মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় এসেছেন আজ আমাদের স্টুডিওতে। আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। ভীষণ ভালো লাগছে আজকে যে মানুষটাকে নিয়ে আজ আমরা বেশ কিছুটা সময় কাটাবো, তার কথায়, তার সুরে, তাকে আপনি খুব কাছ থেকে দেখেছেন। এটা আমার সৌভাগ্য যে এরকম একটা মানুষকে নিয়ে কিছু বলার আমি সুযোগ পাচ্ছি। কারণ এই সুযোগ পাওয়ার জন্য আমাদের যত গুরু ভাইরা আছেন সবাই কিন্তু বসে থাকে। গুরুর সম্বন্ধে কিছু বলতে পারার সুযোগটা এটা সবাই পায় না, এবং এটা আমার সৌভাগ্য। যতটুকু আমার পক্ষে বলা সম্ভব, কারণ একটা সমুদ্রের সম্বন্ধে একজন নাবিক কখনো বলতে পারে না। আমরা জাস্ট নাবিক, ওনার সমুদ্রে আমরা শুধু একটু সামান্য এরিয়া নিয়ে দেখছি, কিন্তু ওনাকে পুরোটা দেখা সম্ভব না। ঠিকই। তো যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমি সেইটুকু চেষ্টা করব। তিনি আর কেউ নন, বিশ্ববিখ্যাত বংশীবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াজি। তাকে মৃত্যুঞ্জয় খুব কাছ থেকে অনেক দিন ধরে দেখছেন, তার কাছে শিক্ষা গ্রহণ করছেন। তাই আজ তাঁর গুরুর কথা, তাঁর চরণ ছুঁয়ে যাওয়ার প্রচেষ্টা আজকের এই পর্বে। তুমি যেমন বললে গুরুর কথা, গুরুর সুরে, মানে গুরুর কাছ থেকে শেখা সুর সেখান থেকে যদি আমরা শুরু করি। বেশ, গুরুজির একটা খুব প্রিয় রাগ আছে। সব রাগই উনি ভালো বাজান, প্রিয় সবই, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি বাজায় এবং খুব অডিয়েন্সরাও নেয়, সেটা হচ্ছে রাগ হংসধ্বনি। এটা এটা একটু বাজাচ্ছি, এটা গুরু প্রণাম হিসেবে রইল। বেশ। মৃত্যুঞ্জয়, বাঁশির সুর শুনলেই না মনে হয় কোনো আসরে বসে নেই, কোথাও কুঞ্জবনে চলে গেছি। এটা যখন বাজানো হয়, এটার মধ্যে যে মাটির টান যেটা বলছিলেন এখন, সেই ব্যাপারটা এর মধ্যে যেটা আছে, যে ফিলিংসটা, যে টানাটা, এটা অন্য ইনস্ট্রুমেন্টে আমি পাইনি। কিন্তু আমি এতগুলো ইনস্ট্রুমেন্ট বাজিয়ে বলছি, বা আরও অনেকে শুনেছি, অনেক বড় বড় ওস্তাদ বা পণ্ডিতদের, হয়তো এটা বাজানোর জন্য জন্মেছি বলেই তাই এটাই টানে আমাকে, তাও হতে পারে। তবে আমার মনে হয় এটার মধ্যে যে ব্যাপারটা আছে না, এক ফুঁয়ের জাদু তো আজকের কথা নয়, সেই শ্রীকৃষ্ণের জমানা থেকে চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। তো ওই জিনিস আমি ওতেই মুগ্ধ হয়েছি আমার গুরুজির বাজনা শুনে,
তারপর পণ্ডিত পান্নালাল ঘোষের বাজনা শুনেছি। অবশ্যই অবশ্যই। উনি মানে প্রথম বড় বাঁশি বানান এবং বাজান। ওনার আগে কেউ কিন্তু বড় বাঁশি বানায়নি এখনো পর্যন্ত। তো সেরকমই। আর গুরুজি এই বড় বাঁশিটাকে নিয়ে সারা পৃথিবীতে স্প্রেড ঘুরে করেছেন বেড়াচ্ছেন এবং সন্তানের মতো লালন করেন। একদম একদম। মানে আমাদের কাছেও এরকম হয় যে এগুলো গুরু থেকেই শেখা। আমরা যখন একটা বাঁশি পেলাম, বাজাই, মানে বাচ্চাকে যেরকম স্নান করিয়ে সেই ড্রেস আপ করিয়ে আমরা ঠিক তাই করি। বাঁশিটাকে ধুই এবং এতে একটু আতর দেওয়া হয়, আচ্ছা। যাতে সুন্দর গন্ধ ছাড়ে। এবং সেটা খুব মানে বাজানোর সময় যদি গন্ধটা ছড়ায় এত ভালো সৌরভ লাগে। ছড়িয়ে যাওয়া। হ্যাঁ, তো এইগুলো আমরা করি। এবং এবং এগুলো তো গুরুর কাছ থেকেই শেখা। একদম একদম গুরুর কাছ থেকে। উনার প্রচুর বাঁশি আছে এবং উনি যখন যেটা ইচ্ছে হয় বাজায়, হাতে তুলে নেন। হ্যাঁ, আমি আসরে সামনাসামনি হ্যাঁ, যখন সৌভাগ্য দুটো হয়েছে তিনটে রাখা শোনার, আছে, একটা হ্যাঁ, তুলে যখন নিয়ে যেটা বাজাতে। ইচ্ছে হয় এবং এবং যে বাজাতে রাগ বাজাতে চেঞ্জ করেও আবার অন্য একটা বাঁশি নিয়ে বাজাতে শুরু করে। এবং প্রত্যেকটি বাঁশি হাতে তুলে নেওয়া মাত্র সেই বাঁশিটি তার তক্ষুনি সেই বাঁশিতে ফুঁ দিলেই পণ্ডিতজি হ্যাঁ। সেটা বেজে উঠতে তার নিজেরও মনে হয় ইচ্ছে হয়। আর এটা আমার মনে হয় আমি যদি বাঁশি হতাম আমারও ইচ্ছে হতো যে ওনার হাতে একটু বাজি। ঠিক তাই। আচ্ছা, প্রথম গুরু দর্শন সেটা কি মুখোমুখি নাকি না না অন্য না, কোথাও? প্রথম গুরুজিকে টিভিতে দেখি। আচ্ছা। তো তখন ছোট ছিলাম, আমি দেখছি একজন এত বড় একটা বাঁশি নিয়ে বাজাচ্ছে। আমি জীবনে কখনো এত বড় একটা বাঁশি দেখিনি। এবং অডিয়েন্স সবাই একটু অবাক হবেন, আমি মানে বাঁশি কখনো শুনিনি এই যে ক্লাসিক্যাল বাজছে। তো হঠাৎ করে দেখছি ক্লাসিক্যাল বাজাচ্ছে। আমার খুব ভালো লাগলো। এরকমভাবে যদি এত মিষ্টি, ছোট বাঁশিগুলোতে একটু শার্প হয় একটু, কিন্তু বড় বাঁশিটাতে যে মিঠাসটা, ওইটা আমি কিন্তু অন্য কোথাও পেলাম না। প্রথম একদম ফার্স্ট বিগিনিং সাটা দিলেন, আমার মনটা ভরে গেল। আমি তখন ভাবলাম না, এটাই বাজাবো। তখন আমি কিছুই সেরকম জানতাম না গান বাজনা, ছোট ছিলাম। স্কুল যাওয়া আর একটু খেলাধুলা করা, এছাড়া আর কিছুই করতাম না। মানে সেই বালক যে নাকি আমি শুনেছি খুব দুষ্টু ছিলেন, হ্যাঁ, সেই সময় মোটামুটি তাকে বশীভূত করা বাঁশি ছাড়া বোধহয় আর কারোর সম্ভব হতো না। মানে মামা বাড়ি গেলে মনে হতো যে আমি আগের জন্মে কি ছিলাম। মামা বাড়ি গেলে আরো মামারা বিস্তারিতভাবে বলতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাঁশিটা যখন বাজাতে শুরু করলাম, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা কিছুই পারি না, পু পা করে যাচ্ছি, কিন্তু 1-1.5 ঘন্টা বাজাতাম। এবং তাতে ফিল করতাম যে কিছু না পেরেও যদি এতটা হয়, মানে এতটা আমার ইন্টারেস্ট হয়, তাহলে একটু শিখলে কি হবে। এরপর শিখতে যাওয়া, এরপরে খোঁজা কোথায় শিখবো। আচ্ছা। এক এক করে শেখাটা হলো। তো প্রথম দেবু কাকুর কাছে কলকাতায় শিখতে এলাম। তো প্রফেসর দেবপ্রসাদ ব্যানার্জি রবীন্দ্রভারতীতে প্রফেসর ছিলেন। উনি আমাকে একদম ছোট থেকে একটু হাতে খড়ি থেকে শেখালেন। তারপরে শ্যামল কাকুর কাছে উনি, মানে প্রথম ফুটা ওনার কাছে শেখা। হ্যাঁ, না ফুটা কিন্তু আমাকে শেখাতে হয়নি। আচ্ছা। ফু বা বাজনা আমি প্রথম যখন দেবু কাকুর কাছে গেছিলাম, রাগ আবগি কানাটা বাজিয়েছিলাম, আলাপ জোর জ্বালা। সেটাও কিন্তু আমি ক্যাসেট শুনে। সাংঘাতিক জটিল রাগ। হ্যাঁ, কিন্তু সেটাও ক্যাসেট শুনে। আমি জানতাম না, আমি সারে গামা কি নোট আছে আবগি কানাডা আমি জানতাম না। আচ্ছা। আমি যে সুরটা মাথায় ছিল ওটা মুখস্থ হয়ে গেছিল, নিয়ে ওটাই বাজিয়ে দিয়েছিলাম। তো আমি বলেছি, আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কোথায় শিখেছি। আমি বললাম না, শিখিনি কোথাও। বাবাও ছিল সেই সময়। বাবা বললো না, ও তো শেখেনি, আমাদের ওখানে কোথাও নেই বলেই এখানে এসেছি। তারপরে যেটা হলো, উনি বিশ্বাস করেননি, আমাকে নানা রকমের পাল্টা দিয়ে দিলেন। পরের সপ্তাহে গিয়ে কিছুই বাজাতে পারিনি। যা হয়, আমি তো সিস্টেমেটিক ওয়েতে এগোইনি। তালিম তো শুরুই হয়নি তখন। তালিম শুরু হয়নি। আর ওই শুনে বাজানো, ওটা তালিম বলে না। তারপরে ধীরে 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 শেখা শুরু হলো। তারপরে হঠাৎ করে একদিন আইআইটি খড়গপুরে আমি করলাম, প্রোগ্রাম একটা দেখতে গেলাম। তুমি তো খড়গপুরেরই বড় হয়েছে। হ্যাঁ, তো খড়গপুরে প্রোগ্রাম দেখতে গেলাম। আইআইটিতে একটা প্রোগ্রাম ছিল, ওখানে গুরুজি এসেছিলেন আর পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি ছিলেন। আহা, দুজনের বাজনা শুনে আমি তারপরে আর কি করবো, সবাই উঠে গেছে, আমি বসে আছি। বাড়ি যাওয়ার ইচ্ছে করার কথা নয়। না, ব্যাপারটা কি, আমার কানে তখনও ওই সুরটা ভাসছিল। মানে এমনভাবে বাজিয়ে দিয়েছিলেন। কি বাজিয়েছিলেন মনে আছে?
তখন জয়জয়ন্তী বাজিয়েছিলেন। আহা, আমার কেন মনে আছে, কারণ ওটার একটা রেকর্ডিং আমি পরে জোগাড় করেছিলাম আচ্ছা, ওই ওই অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানের। তো সেই রেকর্ডিংটা জোগাড় করার পরই ওটা শোনা হলো, ওইটাই মাথায় ছিল। আমরা একটু জয়ন্তী শুনবো। আমরা যে কথায় ছিলাম, হ্যাঁ। তুমি প্রথম গুরুজিকে প্রথম দেখলে গুরু হিসেবে, হ্যাঁ, সেটা সেই ঘটনাটা, সেই দিনটার কথা একটু শুনবো। সেদিনটা আমি ওখানে গিয়ে, ওখানে যেতে হয়েছে, ওখানে প্রথমেই বলেছিল যে আমার এক ছাত্রের কাছে কিছুদিন তালিম নিয়ে, তো বাজিয়েছিলাম একজন ছাত্রর কাছে কিছুদিন শিখলাম, আচ্ছা। নিয়ে তারপরে ওনার কাছে যাওয়া হলো। ওই যে ওনার কাছে গেলাম, মানে প্রথম সাটা লাগালেন ভিতরে, কেন যেন মনে হলো কেউ একটা তীর মেরে দিল। মানে ওই ওই সাটা আমরা এখনো পাই না, এখনো খোঁজা, এখনো খোঁজ খুঁজছি। তো সারা জীবন ধরে চলে। মানে এত পারফেক্ট কি করে একটা, মানে মানুষের ফু সবসময় একটু নড়ে, ডিজিটাল টিউনারে নড়ে, ওনারটা সোজা থাকে। এবং যেহেতু এক একটা স্বরের সঙ্গে অনেকগুলো শ্রুতি জড়িয়ে থাকে, হ্যাঁ। সেই জন্য বোধহয় একেবারে ঠিক ঠিক জায়গাটায় ধরা একদম খুব কঠিন আছে ওটা, খুব কঠিন বিষয়। এবং স্পেশালি ভোকাল বা এতে কিবোর্ডে কি হচ্ছে, একটা টিপলাম সেখানে চলে যাচ্ছে, গিটারেও একটা টিপলাম সেটারও ওখানে টিপলাম, ঠিক জায়গায় এলো। কিন্তু বাঁশিতে একটু নড়ে গেলে কিন্তু ওটা ব্লোয়িংয়ের ভ্যারিয়েশনে হয়ে যায়, শরীর ভালো না থাকলে তার পিচ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। আমার প্রেশার অফ দ্য এয়ার কমে যাচ্ছে, তো যদি ঠান্ডা লেগে থাকে আমার এয়ার ব্লকেজ হয়ে যাচ্ছে, আচ্ছা। তখন ওই জন্য আমাদেরকে অনেক বেশি ফিট থাকতে হয়। অন্য ইনস্ট্রুমেন্টালিস্টদেরকে অবশ্যই তাদেরকেও ফিট থাকতে হয়, কিন্তু আমাদেরকে অনেক বেশি ফিট থাকতে হয়। ওই জন্য আমরা ওইভাবে করি। তো গুরুজিও প্রচণ্ড ফিট, মানে ওনারা 11 পুরুষ ধরে রেসলার। হ্যাঁ, সেই কুস্তি করতেন। গুরুকুলে এখনো একটা জিম আছে ছোটোখাটো। আচ্ছা, উনি নিয়মিত শরীর চর্চা করেন না? হ্যাঁ, উনি কিছু না কিছু তো করবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কখনো মানে এসিটা প্রেফার করে না থাকা। আচ্ছা। ওই এশিয়ার বাইরে হলে অসুবিধা হয়, গুরুকুলে নিজে যে রুমে থাকেন ওখানে কোনো এসি নেই। সেই জন্যই ভুঁয়ে এখনো এরকম জাদু। এইটাই। মানে শুনলে, এখন তুমি যেমন বললে যে প্রথম দিন শুনেছিলে সাটা লেগেছিল একেবারে ভেতরে, হ্যাঁ। আমাদের প্রত্যেক দিনই যতবার শুনি ততবারই ওই একই রকম আমারও তাই মোহ। হয়। হ্যাঁ। সেখান থেকে আমরা বেরোতে পারি না এবং বেরোতে চাইও না। আমরা তো গুরুকুলে থাকি, আমরা গুরুকুলে গেছি বা শিখতে গেছি যখন, উনি সবার সামনে অডিয়েন্সকে যেটা দেয় সেটা হচ্ছে যে ওই ফুল গাঁথা বা বাঁধানো একটা বুকে দিচ্ছে, ঠিকই। আর আমাদেরকে দেখাচ্ছে বুকেটা বানানো। আহা, কে আবার প্রত্যেকটা কি ফুলকে অসাধারণ নিয়ে বললে।
সত্যি আমি ফিল করি এটা। আমাদেরকে একদিন ক্লাসে একজন আমাদেরই गुरुजीर एक छात्र जिज्ञेस कर लो गुरुजी मुझे मेरा एक स्टूडेंट बोल रहा था कि ऑफ बीट क्या है মানে অফ বিট সম্বন্ধে জিজ্ঞেস করছে তো সে বুঝিয়েছে 1 অফ 2 অফ 3 অফ সে আর বুঝতে পারছে না ছেলেটা কি করছে 1 অফ 2 অফ তো টাইমিংটা কমে যাচ্ছে আমার তো একদম বিটটা 50%-এ গেলে মানে 100 যদি মাপটা 50-তে গেলে তবেই গিয়ে ওটা অফ বিট হবে तो गुरुजी बोल जे कोई बात नहीं बड़ा आसान है इधर पीटते जाओ একজন বলছে এমনি করে 1 2 3 4 1 2 अब ऊपर में एक हाथ रख दो 1 ऑफ 2 ऑफ 3 क्या बात এটা এত সহজ এই হচ্ছে শিক্ষা এই হচ্ছে শিক্ষা ওই লেভেলে উঠলে তবে গিয়ে বোঝা যায় সবাইকেই বলেন যে সিম্পল রাগ বাজাও পারফরমেন্সে আচ্ছা কখনো এরকম নয় যে যোগ কোষ বাজাচ্ছে বা শুদ্ধ বসন্ত বাজাচ্ছে এগুলো কম বাজাতে বলে জেনারেলি মানুষ তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিচ্ছে বা একটু গান বাজনা শুনেছে বা শিখেছে তাদের কি হয় এই ভূপালি আমন দেশ এই টুকটাক টুকটাক শুনে থাকে তো যদি এই রাগগুলো বাজানো যায় তাহলে মানুষ রিলেট করতে পারে যে আচ্ছা ওইটা ওরকম আমার টিচার এরকম শিখিয়েছিল নিজেদের ছোটবেলার সাথেও বোধহয় রিলেট করা যায় ছোটবেলার সাথে ভূপালি তো বললে সাথে সাথে আমার ভীষণ ভূপালি শুনতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে ভূপালিটাই হোক ভূপালিটাকে একটু পাহাড়ি অঙ্গে করি নিশ্চয়ই খুব ভালো লাগবে একটু ইম্প্রোভাইজেশন হচ্ছে আচ্ছা বেশ বেশ
আহা, প্রযুক্তির যুগে নানা বিষয়কে কেন্দ্র করে আমাদের ধ্বনি আমরা নিয়ন্ত্রণ করি। সেখানে শুধুমাত্র একটি ফুঁয়ের মাধ্যমে এই যন্ত্রটিকে নিয়ন্ত্রণ করা হ্যাঁ, খুব কষ্টসাধ্য কাজ। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় খুব সোজা। আচ্ছা, হ্যাঁ, কিরকম? কারণ এটা প্রাণ দিয়ে বেরোচ্ছে তো, হাওয়াটা হৃদয়ের হচ্ছে গভীর প্রাণ। থেকে। তো আমরা আঙুল দিয়ে ছুঁয়ে বা ঠুকে বা স্ট্রোক করে যে আওয়াজটা বের করব, তার চেয়ে অনেক বেশি ইজিলি প্রাণ শক্তি দিয়ে বেরোলে ওটা আরও বেশি মনকে ছোঁয়ে। গুরুর শিষ্য হিসেবে তুমি যদি তোমার শ্রদ্ধার্ঘ্য পৌঁছে দাও, চরণ ছুঁয়ে যাই এর মাধ্যমে। বেশ, আমি তাহলে একটা রিল্যাক্সেশনেরই একটা কাজ। বেশ বেশ। আহা, সুর আমাদের কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো ভাবায়। এই সবটার মধ্যে দিয়ে সেই চিরন্তন সা রে গা মা আমাদের কাছে আরও অনেক বেশি গভীরভাবে আসে। আমরা সেই সুরের অনুভবের মধ্যে আরও কিছুক্ষণ থাকব, কিন্তু একটু পরে আবারও আসছি কথায়। প্রাণে প্রাণযোগ হলে তবে সুরের জন্ম হয়, আর এই সুর পরম্পরার মাধ্যমে গুরুর কাছ থেকে তার শিষ্য এবং তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছতে থাকে। আমরা মৃত্যুঞ্জয়ের কাছে আজ তার গুরুজি অর্থাৎ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার কথা শুনছি। গুরুকুলের কথা, গুরুকুলের দিনগুলোর কথা যদি একটু বলো। গুরুকুলে মানে ওটা সেই আমাদের স্কুল লাইফে যেরকম একটা সময় হয়, স্কুল যাচ্ছি আসছি, সেরকম গুরুকুলে, আমি তো গুরুকুলে থেকে শিখিনি, সেই সৌভাগ্যটা যাওয়া আসা করতে হয়েছে। সেটা কি বম্বেতে?
হ্যাঁ, বম্বেতেই। আচ্ছা। আমাদের বম্বেতে গুরুকুল আছে, এখন তো উড়িষ্যাতেও খুলেছে গত 5 বছর আগে, কিন্তু বম্বেতে মানে প্রথম খুলেছিলেন উনি, 95-এ খুলেছেন। আচ্ছা। তো আমাদের কি হয়, যাচ্ছি, শিখছি, এবং শেখার সঙ্গে আরেকটা প্লাস পয়েন্ট হয় কি, ওখানে যারা গুরুকুলে যারা সব গুরু ভাই বোনেরা থাকে তাদের সঙ্গে একটা অদ্ভুত মানে হৃদ্যতা হয়ে যায়, যাদের সঙ্গে আবার তার মধ্যে মধ্যে কয়েকজন তো খুবই ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়, তাদের সঙ্গে মনে হয় যেন সারা জীবনের সম্পর্ক হয়ে গেছে। এবং গুরুজির ব্যাপারটা কি, এই ফ্রিডমটা দেয় যে সবার সঙ্গে ভালোবেসে কথা বলো, মিলেমিশে থাকো, থাকো। মিলেমিশে থাকো। তো এবং গুরুকুলের ফার্স্ট জিনিস আমি বলছি, পুরোনো দিনের যে গুরুকুলের সিস্টেমটা ছিল সেটাই গুরুজি কিন্তু এখন নিয়ে এসছেন আবার। আচ্ছা, কিরকম? বম্বের মতন জায়গায় উনি নিজে গুরুকুল বানিয়ে স্টুডেন্টদেরকে ফ্রিতে শেখাচ্ছে, খাওয়া দাওয়া দিয়ে। বাহ। আজকের যুগে এরকম কেউ করে না, খুব কম, খুব কম। এবং উনি এমনভাবে শেখান, সময় থাকলেও উনি বাড়ি টাড়ি সব ছেড়ে দিয়ে, ওনার বাড়ি খাড়ে ছেড়ে দিয়ে আমাদের গুরুকুলে এসে কি সারাদিন তালিম হয়? সারাদিন সকালবেলা ওই 11টা নাগাদ উনি চান টান করে ব্রেকফাস্ট করে চলে এলেন, বসে পড়লেন, তারপর আবার বিকেলবেলায় শুরু হলো। যে যে আসতে পারলো বিকেলে এলো তো এলো, বা কেউ সকালে এলো, সুন্দর করে ক্লাস হয়। আর ক্লাসে এক এক সময় এত মানে এমন এমন এক একটা রাগ শেখায়, আমরা মনে করি যে এই রাগ ইয়ামান, আমরা কি ভাববো ওটা তো বাচ্চারা শেখে, এরি আলি করে শুরু করে, কিন্তু উনি যখন ধরেন তখন মনে হয় না যে না এটা বাচ্চাদের নয়। আমার মনে পড়ছে কিছুদিন আগে, কিছু বছর আগে বলবো, হঠাৎ করে বললো ইয়ামান করেঙ্গে। তো মনে হলো যে ঠিক আছে ইয়ামান করি, ইয়ামানের আর কি করবো, অনেকদিন তো হয়েছে তালিম, ধরলাম। উনি কি স্বর ধরে ধরে শেখান, রাগের চলন হ্যাঁ, নাকি? অ্যাকচুয়ালি উনি এমন এমন জিনিস করেন, নোট কম্বিনেশনগুলো খুব অদ্ভুতভাবে, আমরা ইয়ামানে যেরকম ভাবি সেরকমভাবে কিন্তু উনি যেতে বলেন না। আচ্ছা। যেরকম আমরা নিরে গারে নিরে সা করি, উনি আবার এটাকে জিনিসটাকে একটু চেঞ্জ করতে বলে। কিছু কিছু কর্ড চার্টের মধ্যে দিয়ে যান। আর ওনার ব্যাপারটা আমরা যেরকম নিরে গারে নিরে সা করছি, উনি কিন্তু অনেক সময় মানে সুন্দর করে ভাসিয়ে দেওয়া। ভাসিয়ে দেওয়া, মানে বলে কি যেটা এমনভাবে হওয়া চাই, নোটটা প্রত্যেকটা নোট আমি বাজাচ্ছি, কিন্তু নোটটাকে বুঝতে দেবো না যে কি নোট থেকে যাচ্ছি, কোথায় গিয়ে কোথা থেকে ঘুরে কোথায় আসছি। না, আসলে তো একটা স্বরের মধ্যে থেকে আরেকটা স্বরের মধ্যে যাওয়ার মাঝখানে যেগুলো পর্দাগুলো থাকে, যেগুলো হয়তো হারমোনিয়ামের রিড ইনস্ট্রুমেন্টে আমরা পাই না, সেটা এই বাঁশির মধ্যে দিয়ে আমরা পেতে পারি। হ্যাঁ, শ্রুতি। হ্যাঁ, তো আমাদেরকে একবার শ্রুতি দেখিয়েছিলেন। কিরকম? আমরা 22টা শ্রুতি জানি, উনি 26টা দেখিয়েছিলেন, এবং অবাক হয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম, মানে সেই সাহস করতে পারি না, কিন্তু এবং সবাই বুঝতে পারবে পর 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 নোট, মানে কেমন লাগে ঠিক এইভাবে পর পর প্রত্যেকটা বোঝা যাচ্ছে। 3 থেকে 4 হার্টসের ডিফারেন্স হলে কানে শুনে বোঝা যায়, ঠিক সেই জিনিসটা করছে।
মানে সা থেকে রের মাঝখানে তিনটে রে, ঠিকই। তিনটে কোমল রে, হুম হুম তারপরে শুদ্ধ রে আসছে। আমরা কি করি, সা কোমল রে শুদ্ধ রে, ওই অতি কোমল যে বিষয়টি আছে সেগুলো। হ্যাঁ এই জিনিসগুলো রাগের সঙ্গে কিন্তু এই জিনিসগুলো যায়। মারওয়ার কোমল রে আর ভৈরবের কোমল রে দুটো এক আলাদা, নয়। ঠিক। এই যে ব্যাপারটা, এইটা শ্রুতির, এবং সেটা শুনেই বোঝা যায়। আর এইগুলো হারমোনিয়াম বা কিবোর্ড বা গিটারে হয় না, এবং ওগুলোকে ওই ফিলিংস দিয়েই বাজাতে হয়। আর ওই ফিলটা করতেই কিন্তু সময়টা লাগে। শ্রুতির ব্যাপারটা কিন্তু ওয়েস্টার্ন মিউজিকে নেই। ওখানে একদম স্ট্রেকাটো আছে, দা 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 দা, এই যায় সোজা সোজা নোট, সোজা সোজা যাচ্ছে। ওই জন্য ভায়োলিন কিন্তু এইভাবে বাজাতে পারে। কিন্তু আমাদের ক্লাসিক্যাল মিউজিকে ভায়োলিনটা এইভাবে রেখে বাজায় যাতে মিটটা হয়, গমকটা হয়, যেটা ওদের ওইখানে খুব কম আছে। ওয়েস্টার্ন মিউজিকে মিড আর গমকটা খুব কম আছে। তো গুরুজি ওয়েস্টার্ন মিউজিকের কিছু কিছু ছোঁয়া এর মধ্যে দেয়, কিছু আচ্ছা। হারমোনি করায়। কোথাও এই হামসাধ্বনিতে একবার একটা জায়গায় শুনেছিলাম, এখানে হারমোনি করছে, এই দুটো যখন মিলে যাচ্ছে, এদিকে সা একদিকে গা করছে, এখানে সা থার্ড নোট হারমোনি, এদিকে রে, এদিকে নি, সেটাও থার্ড নোট হারমোনি, সা এদিকে পা থার্ড নোট থার্ড নোট, না, সা আর পাটা ফোর্থ নোট ফোর্থ হারমোনি। নোট, হ্যাঁ। তো এইভাবে জিনিসগুলো উনি করেন। আমরা যখন শুনি তখন তো এত টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝতে পারি না, কিন্তু কোনটা ছুঁচ্ছে সেটা আমরা খুব আমাদের হৃদয় দিয়ে আমরা অনুভব ওটাই করি। ওটাই আনন্দ পেতে সবাই আসে। কেউ আঙুল গুনতে কিন্তু আসে না। অডিয়েন্স হয়ে যারা বসে তারা শুধু আনন্দ পেতে আসে, সারাদিনের স্ট্রেসটাকে রিলিফ করতে আসে, এবং স্ট্রেস রিলিফও হয়। তো সেইখানে আমার মনে হয় না খুব লয়কারি বা কিছু করার দরকার আছে। আমার আলাপটুকু বাজিয়েও মানুষের চোখ দিয়ে জল বের করা যায়। একেবারেই তাই। তো ওই ফিলিংসটাকে আনতে হবে। কিন্তু এই ফিলিংস যেটা তুমি বললে, অনুভূতি বা অনুভব, সেটাকে তো প্রজন্মের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে একেবারে এরকম নাও বলে দেওয়া যায় না। না, না। সেটা উনি, ওনার তালিমের বিশেষত্ব কোনটা? ওনার তালিমের ব্যাপারটা উনি জিনিসটা দিয়ে দিচ্ছে, উনি সবটাই দেয়, সবাইকে দিচ্ছে। এবারে যার হাতটা যত বড় সে ততটুকু নিতে পারবে। আমি আজকে যদি একটা বাচ্চা 4-5 বছরের বাচ্চাকে প্রসাদ দিই, আর আমি আপনাকে প্রসাদ দিই, আপনার হাতটা এত বড়, তো আপনাকে এতটা প্রসাদ দিতে পারবো। এতটা নিলেও কিন্তু ওইটুকু বাচ্চাকে আমি ওইটুকুই দিতে পারবো, যার চেটোটাই এতটুকু। সেই আধারটা খুব জরুরি, আধারের পরিমাপটা কতটা। বলে না ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই এইখানে এসে হয়, কিন্তু ফাইন আর্টসের যারা মানুষ তারা কিন্তু হয়ে আসে। এবং আমার কিরকম একটা মনে হয়, আমি জানি না তুমি একমত হবে কিনা, সঙ্গীত কিন্তু একটা জন্মে বোধহয় সম্পূর্ণতা পায় না, বোধহয় কোথাও একটা নিয়ে আসতে হয়, না হলে বোধহয় হরিপ্রসাদ চৌরাসিয়া হওয়া যায় না। উনি প্রথম বাঁশি বাজিয়েছিলেন বাঁশি চুরি করে। আচ্ছা, হ্যাঁ, একজন বাঁশি বাজাচ্ছিলেন, তারপরে সেই বাঁশিটা রেখে জল খেতে গেছেন, তো ওই বাঁশিটা নিয়ে উনি ছুট দিয়েছেন 17 বছর বয়সে। ছুটেছে, এত ছুটেছে যে ও আর খুঁজে পায়নি। হ্যাঁ, নিয়ে তারপরে ওইটাতে নিয়ে বাজিয়েছে। ওখান থেকে মানে বাঁশি তার হাতে আসে। হ্যাঁ। আচ্ছা, বাঁশিও এরকম একটি হাত খুঁজেছিল। হ্যাঁ, এটা হয় যে কে কিভাবে কি জিনিস পায় সেটা কেউ বোঝে না। উনি হচ্ছেন 11th জেনারেশন কুস্তিগির। হ্যাঁ, তো ওনার বাবারা সবাই চেয়েছিল যে এই গান বাজনা বাঁশি এইগুলো আর কি হবে, কুস্তি লড়বে, এটাই প্রফেশন তাদের। কিন্তু যার আধারটা যেদিকে, কিন্তু ওই যে কুস্তি বিদ্যাটা ভেতরে রয়ে গেছে, ওই জন্য শরীর চর্চা, সেই জন্য এখনো এত অসাধারণ। আমাদের গুরুকুলে জিম আছে। আচ্ছা, হ্যাঁ, এবং সবাইকে বলে, কিন্তু কেউ করে না। হ্যাঁ, কেউ করে না। আমরা খুব জরুরি বোধহয়। আচ্ছা, একটা কথা বলো, এই যে বিভিন্ন রাগ রাগিনী তুমি শোনাচ্ছ, গুরু যখন তালিম দেন, রাগের প্রত্যেকটা রাগ তো স্বরসমষ্টি, বেসিক্যালি কয়েকটা রাগের সমষ্টি, এবং চলনের তফাতের মধ্যে দিয়ে রাগগুলো পরিবর্তিত হয়। তো সেখানে উনি কতটা খুঁতে, মানে ব্যাকরণ সম্মতভাবে এই রাগটি বাজাতে বসেছি, মানে এর বাইরে কিছু যাওয়া যাবে না। না, একদমই না। রাগের বাইরে আমি যে ওই হারমোনি বা কর্ড চার্ট বা স্ট্র্যাকাটো যেগুলো ইউজ করুন, সেগুলো সব কিন্তু রাগের স্ট্রাকচারের মধ্যে থাকা চাই। আচ্ছা,
হ্যাঁ, আমি এমন কিছু বাজাতে পারবো না যেটা নাকি রাগের স্ট্রাকচারাল সাইডকে ব্রেক করে, যার চালানকে ব্রেক করে, তার বাদী সমবাদীকে ব্রেক করে, একদম না। সেই দিক ধরো থেকে খুব- ক্লাসে বসে আছো, সবাই বাজাচ্ছেন একসাথে, যত শিষ্য শিষ্যারা আছে সবাই বাজাচ্ছে, তো তার মধ্যে থেকে উনি ধরে ফেলেন যে কিভাবে একজন একটু বেরিয়ে গেল, ওরে বাপরে, ওনার কান ধরে ফেললেও একটু তাকায়, বাস, আর কিছু বলে না। বকুনি দেন না? না, উনি কোনোদিন বকেও না, রাগেও না, আবার বেশি আনন্দও পায় না, মানে সেটা দেখায় না স্টুডেন্টদের সামনে। রাগরাগিনী নিয়ে চর্চা করেন অথচ রাগী নন, ভীষণ রকমের অনুরাগী, একদমই না। বোঝাই যাচ্ছে। একদমই না, নিজের আপন ভোলা মানুষ এবং নিজের জগৎ নিয়ে থাকেন, ওই বাইরের আডম্বর নিয়ে একদম নেই ওনার, কোনো কিচ্ছু নেই। ওনার লাইফের টার্গেট ছিল একটা গুরুকুল করব এবং ছাত্রদেরকে শেখাবো। আজকে হাজার হাজার ছেলেমেয়েরা শিখছে এবং ভাবা যায় আজকের যুগে সে মানুষটা মানে দেবতার মতন হয়ে বসে আছেন। এত এত বড় একটা মিউজিকের জায়গা নিয়েছেন, কিন্তু ছাত্রদেরকে কিন্তু ফ্রিতে শেখাচ্ছেন এবং থাকা খাওয়া সব কিছু দিয়ে তাদেরকে শেখাচ্ছে। আহা, আজকের যুগে এটা হয় না। আজকের যুগে আমি অনেক দেখলাম, খুব কম এক আধটা আছে হয়তো, যেগুলো আমরা হয়তো জানি না, বা অন্য পারপাসে হয়তো করেছে, বা সেইভাবে সেইভাবে রেখে ওইভাবে কেউ কিন্তু করে না। আর অন্যদের বাজনা সম্পর্কে বা অন্যদের গান সম্পর্কে ওনার কতটা কৌতূহল বা কতটা সবাইকে ভালোবাসেন? ভালো বলেন। সবাইকে ভালো বলেন। হ্যাঁ, নিজের ছাত্র বাদ দিয়ে ছাত্রদেরকে সবসময় ঠিক হ্যাঁ, যতই ভালো হোক যাই হোক, ঠিক হ্যাঁ, और বেটার করনা। গুরুজির কোনো একটি রচনা যদি খুব ভালো মানে, মনে পড়লো। একটা কম্পোজিশন ভোপালির উপরেই আছে, আচ্ছা, এটা বাজাই, খুব শোনা, সবার খুব শোনা, পুরোনো দিনের গান, বাজাই একটু। তোমার গুরুজির কম্পোজিশন? এটা গুরুজির কম্পোজিশন, এটা
উনি কনসার্টে প্রচুর বাজান। প্রচুর বাজিয়েছেন। আমার শোনার সৌভাগ্য হয়েছে, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি রিলেট করতে পারলাম। হ্যাঁ, এই রাগটা ওনার ফেভারিট, হামসুদনি খুব ফেভারিট। আর এই কম্পোজিশনটা খুব মানে তবলা থাকলে আরেকটু বেটার হতো, এবং খুব মানে লচক আছে ব্যাপারটাতে, মানে মানুষের মনটা খুব চট করে ধরে ফেলতে পারে। আসলে অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো, হ্যাঁ। সেখানে সুরই বোধহয় একমাত্র পারে একমাত্র। স্থিরতা এনে দিতে, কিছুক্ষণ অন্তত ভীষণ অন্য বাইরের সমস্ত জিনিসপত্র অশান্তিগুলো ডি-স্ট্রেস ভুলে করে, যাওয়া। মিউজিকটা ডি-স্ট্রেস করে। তবে হ্যাঁ, মিউজিক কোন মিউজিক সেটাও মাথায় রাখতে হবে। অবশ্যই, কিছু কিছু অবশ্যই। মিউজিক আছে যেটা নয়েজের সঙ্গে একটা হেয়ার লাইন গ্যাপ আছে, মানে কোনটা নয়েজ আর কোনটা মিউজিক, সেইটা মিউজিক নয়। রিল্যাক্স করে সেই মিউজিক যেটা নাকি, অনেকে বলে, আমি দেখেছি ক্লাসিক্যাল মিউজিক শুনলে ভাল লাগে না, কেন? কারণ ওটা ঘুম পেয়ে যায়। এটা বোঝে না যে ঘুম আসে না বলে ওষুধ খেয়ে মানুষকে ওষুধ ঘুমোতে খেতে হয়, হয়। ঠিকই তো। এটা বোঝে না যে ঘুম কখন আসে মানুষের। কালকে পরীক্ষা আছে, ঘুম আসতে পারে না। বাড়িতে চুরি হয়ে গেছে, তখনও ঘুম আসবে না। ঘুমটা তখনই আসে যখন ব্রেনে কোনো স্ট্রেস আছে। তার মানে শুনতে শুনতে ঘুম আসছে, মানে হচ্ছে ওটা ডিস্ট্রেস করছে মাথাটা। সেই আবহটা তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, সেটা মানুষ বোঝে না। আচ্ছা, উনি এরকম কখনো হয়েছে যে উনি ক্লাসে বসেই হঠাৎ করে একটা কোনো বন্দিশ বা কম্পোজিশন সব সময় উনি ওইটাই হয়। আচ্ছা, ওখানে বসেই, ইভেন প্রোগ্রামেও বসে রাগটা আস্তে আস্তে ঠিক হলো, তারপরে বাজানোর সময়তে ওই সময়তে মানে কেউ জানে না কি বাজাবে, ওই তখনই ওখানে বসে ঠিক ওখানে, করেন যে হ্যাঁ, যে সুরটা আসে আর কি। একদম মানে এরকমও হয়েছে রেকর্ডিং এ স্টুডিওতে গিয়ে ঠিক করেছে, আচ্ছা, এরকমও হয়েছে। মানে অনেক 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 আসলে বিশাল মহিরুহ তো, তাকে না এইটুকু সময়ের মধ্যে একটা ছোঁয়াটা। বন্দিশ আছে, এটা অ্যালবামে বেরিয়েছে, মারু বিহাগের উপরে, নমাত্রায়। মারু বেহাগো অসাধারণ, মানে বাঁশিতে এত ভালো আসছে। ওখানে গুরুজি ওই স্টুডিওতে গিয়ে বাজিয়েছে, আচ্ছা, সঙ্গে সঙ্গে অন দ্য স্পট। একটু মারু বেহাগ শোনাও না গো, খুব খুব ভীষণ মিষ্টি একটা রাগ। এটার আবার একটা সুন্দর এও আছে, দ্রুতবন্দিশ আছে। রসিয়া হো না যা, একদম একদম মনে হচ্ছে যে বারবার ভেতর থেকে কথা হচ্ছে, উঠে আসছে কথাটা যে যেতে নাহি দিব। কিন্তু আজ আর একেবারে সময় নেই, এই সুরের রেশ ধরেই কিন্তু আজ আমাদের আজকের পর্ব শেষ করব। আবারও নিশ্চয়ই কথা হবে, দেখা হবে আপনাদের সঙ্গে। আবারও এমন কোনো মহিরুহ, এমন কোনো সমুদ্রের কাছে আমরা যাব, তার চরণ ছুঁয়ে যাব। নমস্কার।